গুড ইভিনিং অল অফ ইউ। আজকের প্র্যাকটিস ক্লাসে আমরা সরাসরি চলে যাচ্ছি কোশ্চেনে। তো ক্লাসের শুরুতেই বলে রাখি, তোমাদের এখনো পর্যন্ত আমরা মিক্সড কোশ্চেন মানে বিভিন্ন এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন আমরা দিচ্ছি, কিন্তু আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা চেষ্টা করব এটাকে ডিভাইড করে দেবো, মানে স্টেট গভর্নমেন্টের এক্সামের জন্যই একদিন শিডিউল করে থাকবে, একদিন সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এক্সামগুলো হয় সেই এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনভাবে থাকবে, এবং সেটা আমরা স্পেসিফিক ডেট ওয়াইজ ফলো আপ। ওকে, তো আজকে বিভিন্ন এক্সামের বিভিন্ন রকম কোশ্চেন নিয়ে ডিসকাস করা হচ্ছে। তো ফার্স্ট কোশ্চেন দেখে নাও। এটা নাম্বারিংগুলো ডাইরেক্ট কোশ্চেন থেকেই দেওয়া হয়েছে, তো সেই জন্য নাম্বারিং বিভিন্ন রকমভাবে দেওয়া রয়েছে। তো এটা আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। তো প্রত্যেকে ট্রাই করো কোশ্চেনটা। ডিভাইড ₹8,000 into 2 part so that simple interest on first part for 3 years at 5% per annum may be equal to the simple interest on the second part for 5 years at 9% per annum। তো এই কোশ্চেনটা নর্মালি সলভ করলে কত হবে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো। দেখো, সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন মানে যদি কিছু না ভাবনা চিন্তাও করি, আমাকে এখানে কি বলেছে, ইকুয়াল ইন্টারেস্ট হবে, সো দ্যাট ইন্টারেস্ট অফ দ্য ফার্স্ট পার্ট দিস মে বি ইকুয়াল টু দ্য সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্টের রুল আমরা জানি PRT/100, এর থেকে সোজা কোশ্চেন হয় না। আমি চাইছিলাম এটা প্রত্যেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দেবে। যাই হোক, যারা পারলে না তাদের জন্য দেখো, টোটাল প্রিন্সিপাল একটা যদি এক্স হয়, অন্যটা ওয়াই আমরা ধরে নিতে পারি, কিন্তু ওয়াই এর ভ্যালুটা ওয়াই না বলে 8,000 মাইনাস এক্স এটা যদি ইমাজিন করি, তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন ডাইরেক্ট আমি নোট করছি পি এর ভ্যালু যদি এক্স হয় ইন্টু পি আর এর ভ্যালু 5T3 ডিভাইডেড বাই 100, এটা হয়ে গেল সিম্পল ইন্টারেস্ট ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্টের তাহলে সিম্পল ইন্টারেস্ট হবে কত, 8,000 মাইনাস এক্স পি। আর এর ভ্যালু কত হয়ে যাবে দেখো তো, আর এর ভ্যালু হয়ে যাচ্ছে 9%, এবং টি এর ভ্যালু হয়ে যাচ্ছে 5 ইয়ার্স ডিভাইডেড বাই 100। কেন করলাম দেখো, এখানে এই লাইনটা এতটাও নোট করার প্রয়োজন রাখে না, কারণ ম্যাক্সিমামটাই এখানে ক্যান্সেল হয়ে যাবে। তো এটা ক্যান্সেল হয়ে গেল, 3 3 আর 9। আলটিমেট তুমি পেয়ে যাচ্ছ দেখো 4x ইকুয়াল টু 8,000। তাহলে এক্স এর ভ্যালু আমরা কত, 2,000 পেয়ে গেলাম। তো এক্স এর ভ্যালু যদি 2,000 হয়, ওয়াই এর ভ্যালু কত হবে, আদার্স পার্টটা অবশ্যই 8,000 থেকে মাইনাস করলে 6,000। তো আমাদের আনসার হয়ে যাবে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার, 6,000 অ্যান্ড 2,000 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? তো এর পরের কোশ্চেনে আমরা চলে গেলাম, কোশ্চেন নাম্বার সেকেন্ড কোশ্চেন। এখানে কোশ্চেন নাম্বার 21 দেওয়া থাকলে কোশ্চেন নাম্বার 2। দেখো, এই ধরনের কোশ্চেন আমরা কিছুদিন আগেই সলভ করেছিলাম কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে, যে a² প্লাস 63a প্লাস 972 ইকুয়াল টু 0, এবং আরেকটা ইকুয়েশন দেওয়া রয়েছে b² মাইনাস 2b মাইনাস 783। তো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাতে আনসার তোমরা কিভাবে দেবে, যে এ এবং বি এর মধ্যে রিলেশন কি সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো প্রথম এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। তো মিডল টার্ম ফ্যাক্টর করার জন্য যেটা আমি যদি একটু এই জায়গাটা নোট করছি, ধরে নাও a² প্লাস 63a প্লাস 972 ইকুয়াল টু 0 রয়েছে। তো এখানে a এর ভ্যালু পুট করবে, a এর ভ্যালু কত সেটা তোমাকে দেখতে হবে। ওকে, তো ট্রাই করো কুইক। আনসার আমরা কিভাবে করতে পারি, এটা যদি মিডিল টার্ম ফ্যাক্টর করি, আমাদেরকে প্রথম চিন্তা ভাবনা করতে হচ্ছে এটা ব্রেক কত দিয়ে করবে। তাহলে কত হচ্ছে, a² প্লাস 27a প্লাস 63a প্লাস 972 ইকুয়াল টু 0। তো এই পার্ট থেকে এর দুটো ভ্যালু, এর ভ্যালু এখান থেকে একটা কমন আসলে এর ভ্যালু কত আসবে, এখানে যে সিম্বলটা রয়েছে জাস্ট এ কমন নিয়ে নিলে a প্লাস 27 হবে, মানে মাইনাস 27, এ ভ্যালু হয়ে যাবে মাইনাস 27। অথবা এর ভ্যালু কি হতে পারে দেখো তো, এখানে আর একটা পার্ট এই জায়গাটাতে খেয়াল রাখো, এই জায়গাটাতে যদি খেয়াল রাখো এখানে কত কমন যাবে, 36 প্লাস 36, এই জায়গাটাতেই তোমাদেরকে খেয়াল রাখার। ডাইরেক্ট আমি যদি একটা লাইন স্কিপ করতে চাই তাহলে মাইনাস 36 হয়ে যাবে। তো এর ভ্যালু আমরা দুটো পেয়ে গেলাম। এরপর 1 থেকে, এবং সেকেন্ড থেকে যদি আমরা বলতে চাই b² মাইনাস 2b মাইনাস 783,
তো এর ভ্যালু কি হবে সেটা বলার জন্য আরও একটা প্রসেস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখে নাও। এটার ভ্যালু আমরা কি বলতে পারি, দেখো এই 783কে কীভাবে ব্রেক করব। আমরা ব্রেক করতেই পারি যে 29 আর 27, 29 আর 27 এইভাবে। তো এখানে যদি আমরা ব্রেক করি কি আসছে দেখো, -29 প্লাস 27, -29 প্লাস 27। ওকে, তাহলে আমাদের আনসার কীরকম আসবে, দেখো দুটো আনসার আসবে। এখান থেকে আমি ডাইরেক্ট চেঞ্জ করাটা তোমাদেরকে শেখানো হচ্ছে, সেটা খেয়াল রেখো যে এই সিম্বলটা এখানে যেটা রয়েছে সেটাই আনার চেষ্টা করো। -29 প্লাস 27 কেন করছি, কারণ এই দুটোকে অ্যাডিশন সাবট্রাকশন যাই করো না কেন আলটিমেট -2 আসতে হবে এটার সঙ্গে মিল রেখে। তো এখন আমাদের দুটো ভ্যালু কত হবে, ডিভাইডেড বাই এর যে কোফিসিয়েন্ট এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কত 1। এখান পর্যন্তই শেষ না, কিন্তু বোঝানোর জন্য আমি এটা বললাম। তাহলে বি এর ভ্যালু কত হবে, এখানে যদি -29 থাকে তাহলে বি এর ভ্যালু হয়ে যাবে 29, অথবা এখানে যদি +27 থাকে তাহলে বি এর ভ্যালু হয়ে যাবে -27। এখন তোমাকে কম্পেয়ার করতে হবে এ এর ভ্যালু আর বি এর ভ্যালুর সঙ্গে। তো এ বি এটা ডাইরেক্ট তোমরা নোট করবে, তবু আমি তোমাদেরকে এখানে বারবার নোট করছি এই কারণেই, এ এর ভ্যালু -27 হলে বি এর ভ্যালু কত হতে পারে, 29 হতে পারে। বা এ এর ভ্যালু -27ই নিলাম, বি এর ভ্যালুও -27। আবার কেউ বলবে না স্যার আমি এ এর ভ্যালু -36 নেবো, সেক্ষেত্রে বি এর ভ্যালু তুমি 29 হতে পারে। আবার কেউ বলবে না আমি এ এর ভ্যালু 36 আর বি এর ভ্যালু -27। তো প্রত্যেকটা জায়গায় এক্স আর ওয়াইয়ের সঙ্গে যদি কম্পেয়ার করো, দেখো এখানে এ এর ভ্যালু এক্স ওয়াই না এ বির সঙ্গে, তো এখানে আমরা রিলেশন কি পাচ্ছি, এখানে রিলেশন পাচ্ছি এ এর ভ্যালু স্মল, বি এর ভ্যালু গ্রেটার। ওকে, এ লেস দ্যান বি, এখানে কি এ ইকুয়াল টু বি, এখানে কি বলতে পারি এ লেস দ্যান বি, এবং এটাতেও যদি খেয়াল করি এ লেস দ্যান বি আসছে। তার মানে আমরা এখানে দুটো কেস পাচ্ছি, হয় এ লেস দ্যান বি অথবা এ ইকুয়াল টু বি। এই দুটোকে মার্জ করে আমরা কীভাবে নোট করতে পারি এ লেস দ্যান ইকুয়াল টু বি, অর্থাৎ এর ভ্যালু হয় বি এর সঙ্গে ইকুয়াল হবে অথবা তার থেকে ছোট কোনো ভ্যালু হবে। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো পরবর্তী কোশ্চেনে চলে গেলাম, কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন নাম্বার আমাদের কোশ্চেন অনুযায়ী কোশ্চেন নাম্বার 3। সেম টাইপের কোশ্চেন দেওয়ার, সেম টাইপের কোশ্চেন না, এখানে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে 8^12 ইন্টু 2^15 ডিভাইডেড বাই 8^10.6 ইকুয়াল টু 8 কত হবে সেটা তোমাকে কোশ্চেনে বলা হচ্ছে। তো কুইক আনসার করো। তো দেখো এটা আমরা সলভ করার জন্য আমি স্টেপ বাই স্টেপ যদি নোট করি, 8^12 ইন্টু 2^15 মানে কত 2, এটাকে যদি 8 করতে পারি তাহলে 2³ ইন্টু 5, তার মানে এটা 8^5 বলতে পারি। একই গল্প হয়ে গেল, 2^15টাকে 3 ইন্টু 5 করলাম, কেন করলাম, এখানে 2³ শর্ট আউট করে নিলে 8 পেয়ে যাবো, তাই জন্য। ডিভাইডেড বাই 8, এখানে কত দেওয়া রয়েছে 10.6, এই 10.6 মানে কত, তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করতে চাও যে 10.6কে আমরা এক কাজ করি 10.6 অবস্থাতেই এখন রাখি, এখন কোনো রকম পরিবর্তন আমি করছি না। তাহলে এটার ভ্যালু কত দেবে, দেখো আমরা সার্চ অ্যান্ড ইন্ডিসেসের রুলস অনুযায়ী আমরা কি জানি, এখানে 8 তাহলে মাল্টিপলের সময় পাওয়ারে পাওয়ারে অ্যাডিশন হবে এবং ডিভিশনের সময় সাবস্ট্র্যাক্ট হবে। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম 8^17 মাইনাস 10^6 মানে 17 মাইনাস 10.6। তাহলে আলটিমেট আমরা কত পেয়ে যাচ্ছি, দেখো এটা পেয়ে যাচ্ছি 5 পয়েন্ট কত আসছে, দেখো 11 হলে 8^6 পয়েন্ট হয়ে যাবে, 6.4 হয়ে যাবে, 8.6.4। তো এক্ষেত্রে আমাদের 8 জানতে চেয়েছে, তাই জন্য আমাদের কোনো রকম পরিবর্তন না করেই আমরা ডাইরেক্ট আনসার দিয়ে দিতে পারছি যে 8^6.4 মানে এটাকে কি দেওয়া রয়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক 8 কোশ্চেন মার্ক।
তো কোশ্চেন মার্কের জায়গায় আমরা 6.4 বলে দিতে পারি, দ্যাট ইজ দ্য আনসার, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এখানে শুধুমাত্র এই বেসটাকে ইকুয়াল করতে হবে, এই ছোট্ট ট্রিক্সটা এখানে অ্যাপ্লাই করার ছিল। তবু এক্সামে এই ধরনের কোশ্চেনই আসে বেশ কিছু সময়, তো তোমাদেরকে সলভ করতে হবে। চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, কুইক সলভ দিস কোশ্চেন। ওকে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেনে বলা হয়েছে, ইন এ স্ট্রিম রানিং অ্যাট 2 কিলোমিটার পার আওয়ার এ মোটরবোট গোজ 6 কিমি আপস্ট্রিম অ্যান্ড ব্যাক এগেইন টু স্টার্টিং পয়েন্ট ইন 33 মিনিট। ওকে, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য মোটরবোট ইন স্টিল ওয়াটার। এবং সেকেন্ডটা যেটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এ ম্যান ক্যান রো 18 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, ইট টেক হিম থ্রাইস অ্যাজ লং এ রো টু আপ টু রো ডাউন দ্য রিভার, ফাইন্ড দ্য রেট অফ দ্য স্ট্রিম। তো এখানে দু ধরনের বোট অ্যান্ড স্ট্রিম থেকেই কোশ্চেনটা দেওয়া রয়েছে। পার্ট 1 বা কোয়ান্টিটি 1-এ যেখানে দেওয়া রয়েছে, যদি আমি বেঙ্গলিতে মিনিংটা করে দিই, যে এখানে স্ট্রিমের ভেলোসিটি দেওয়া রয়েছে 2 কিমি পার আওয়ার। একজন মোটর বোট নিয়ে, বাইক বলছি, মোটর বোট নিয়ে 6 কিলোমিটার আপ স্ট্রিমে গিয়ে 6 কিলোমিটার ডাউন স্ট্রিমে ফিরে এসেছে, তাতে করে তার টোটাল 33 মিনিট সময় লেগেছে। এখন সেটাই বলা হচ্ছে, এ ম্যান ক্যান রো 18 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। এখন মানুষটা ওই রিভারেই 18 কিলোমিটার পার আওয়ারে সুইম করতে পারে। ওকে, তো and it takes him thrice as long a row up and to the down of the river. ওকে, তো সে আপস্ট্রিমে যাওয়ার সময় যে সময়টা নেয়, ডাউন স্ট্রিমে আসার সময় সেটা কি 1/3 হয়ে যায়, বা ডাউন স্ট্রিমের থেকে 5 টাইম বেশি লাগে। তাহলে স্ট্রিমের রেট কত, এটা জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা, এটা ওই রিভারেই না, অন্য জায়গায়। দুটো আলাদা আলাদা সম্পূর্ণ প্রবলেম দিয়েছে। তো কুইক তোমরা সলভ করো, কমেন্ট সেকশনে কমেন্ট করো। দিচ্ছি, আমরা বোট অ্যান্ড স্ট্রিম চ্যাপ্টারে পড়েছিলাম যে এখানে যদি ডাউন স্ট্রিম হয়, এটা যদি ডাউন স্ট্রিম হয়, এটা যদি আপস্ট্রিম হয়, তাহলে এখানে ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2 বসে, আর এখানে কি ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2 আসবে। এটা কি ভেলোসিটি অফ বোট, আর এটা ভেলোসিটি অফ স্ট্রিম। এই ডেটাগুলো আমরা জানি। তো এখন এখান থেকে আমি পড়াটা শুরু করছি, আমি একদম শর্টে এই জায়গাটা বললাম। তো এখন সে 2 কিলোমিটার পার আওয়ারে যদি যায়, এবং তার যদি স্পিড হয় ডাউন স্ট্রিমে, মোটর বোটের যে স্পিডটা সেটা কত, ভি যদি হয় ভেলোসিটি অফ বোট, তাহলে ডাউন স্ট্রিমে ভেলোসিটি অফ বোট প্লাস 2, আর এখানে আপস্ট্রিমে ভেলোসিটি অফ বোট -2 হবে। তো অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন, আমি যদি নাম্বার 1টাকে শর্ট আউট করি, বলা হচ্ছে যে 6 ডিভাইডেড বাই ভেলোসিটি অফ বোট প্লাস 2 প্লাস অফ 6 ডিভাইডেড বাই ভেলোসিটি অফ বোট -2, দ্যাট ইজ ইকুয়াল টু 33 মিনিটস, মানে 33 ডিভাইডেড বাই 60 আওয়ার। তো এখান থেকে ভেলোসিটি অফ বোটের ভ্যালু আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখান থেকে যদি আমরা ভেলোসিটি অফ বোটের ভ্যালু ফাইন্ড আউট করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি পাবো? দেখো, সব থেকে বেস্ট অপশন হচ্ছে আমরা অপশন টেস্ট করেই বলবো। কীরকমভাবে বলবো? দেখো, আমরা যদি এখানে অ্যাডিশন করতে চাই, যে ভেলোসিটি অফ বোট তার হোল স্কোয়ার -2 হবে, আর নিউমারেটরে হবে ভেলোসিটি অফ বোট -2 প্লাস অফ ভেলোসিটি অফ বোট +2, তার মানে আলটিমেট 2 ইন্টু ভেলোসিটি অফ বোট, দ্যাট ইজ ইকুয়াল টু 33/60। তো এখন ভেলোসিটি অফ বোটের ভ্যালু আমরা কত এমন ভাবতে পারি যাতে করে এই ডেটাটা দিতে পারে বা আসতে পারে। তো সেটা কি কি হতে পারে সেটা দেখো। সব থেকে বেস্ট হবে, আমি আরও একটুখানি যদি এটা সিম্পলিফাই করি, বোট ডিভাইডেড বাই ভেলোসিটি অফ বোট তার হোল স্কোয়ার -4, দ্যাট ইজ ইকুয়াল টু 33 ডিভাইডেড বাই কত আসছে দেখো তো, 6 দিয়ে এটা মাল্টিপল করলে 36 অ্যান্ড 720 আসছে, 720। তো এখানে ভেলোসিটি অফ বোটের ভ্যালু আমরা কত বসাতে পারি, একটু আমরা সিম্পলিফাই করে নিই। চলো, যেটা যাবে 3 দিয়ে যদি সিম্পলিফাই করি এটা 11 হচ্ছে, আরও এটা যদি 3 দিয়ে সিম্পলিফাই করি দিস 240 হয়ে যাচ্ছে।
তো এইবারে ভেলোসিটি অফ বোটের ভ্যালু বের করবে এবং পেয়ে গিয়েছি আমরা ভেলোসিটি অফ বোট ইকুয়াল টু, দেখো আমরা খুব সহজেই বলে দিতে পারি 22 হবে। কেন বলছি দেখিয়ে দিচ্ছি। দেখো 22 যদি আমরা বলি তাহলে প্রথম কথা 11 রয়েছে, তো সেখানে যেমন একটা রয়েছে, আর 22 স্কোয়ারটা আমাদের মুখস্থ রয়েছে, জানা রয়েছে। তো দেখো যদি ওপরে 22 হয় আর ডিনোমিনেটারে যদি 22 স্কোয়ার হয় 484, -4 মানে 480 হয়ে যাবে। আচ্ছা 480 হয়ে যাওয়া মানেই আমার এটা 11 ডিভাইডেড বাই 240। কেন এটা বলতে পারলাম এটুকু আশা করছি বুঝতে পারছো। আমরা রাইট হ্যান্ড সাইডের ডেটাটাকে দেখে ডাইরেক্ট ভ্যালু আমি পুট করলাম 22 হবে। এখন যারা বলবে না স্যার আমি তো এইভাবে বলতে পারবো না বা ভাবতে পারছি না, তাদের ক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা একটু লেন্দি হয়ে যাবে। কেন লেন্দি হয়ে যাবে? কারণ তাদেরকে এটা কোয়াড্রিক ইকুয়েশনের আন্ডারে নিয়ে এসে তারপর ক্যালকুলেশন করে বলতে হবে আনসার। সেজন্য আমি কোয়াড্রিক ইকুয়েশন অলরেডি তোমাদেরকে শেখানো রয়েছে, যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস এখানে আমি আর কিছু বলছি না। এখানে ডাইরেক্ট অ্যাপ্রোচ, এক্সামের যে অ্যাপ্রোচটা সেটাই আমি এখানে বললাম। এবারে কেউ কেউ বলতেই পারো যে স্যার এতটা কেন করার দরকার রয়েছে, আমি তো এখান থেকে যদি ডাইরেক্ট আইডিয়া করতে পারতাম সেক্ষেত্রে কি হতো? দেখো সেক্ষেত্রে হতো। অনেক সময় বেশ কিছু এক্সামে বলা হয় এইটুকু পার্ট দিয়েই বলে দেওয়া হয় যে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ বোট। তো সেক্ষেত্রে আমাদের সুবিধা কি হয়ে যায়, অপশন টেস্ট করে দেবো। কিন্তু আমাদের অপশন টেস্ট করার এখানে কোনো জায়গা নেই, এখানে আমাকে ভ্যালু ফাইন্ড আউট করতে হচ্ছে। তাই জন্যই আমরা বারবার চিন্তা ভাবনা করছি যে এটা কোনো একটা স্পেসিফিক জায়গায় গিয়ে যেন আমি আইডিয়া করতে পারি বা অ্যাজিউম করতে পারি। তারপরে আমি সেকেন্ড পার্টটাতে চলে যাচ্ছি। সেকেন্ড পার্টটাতে কি বলা হয়েছে সেটা দেখো। সেকেন্ড পার্টে বলা হয়েছে পার্ট 2তে कि a man can row 18 km/h in still water, okay, and it takes thrice as long as row up and this তাহলে find the rate of the stream। তো এটার ক্ষেত্রে কোয়ান্টিটি যদি 2তে বলা হয় তো ম্যানের আপ স্ট্রিমের স্পিড কত, লেট আপ স্ট্রিমের স্পিড x কিমি/আওয়ার, তাহলে ডাউন স্ট্রিমের কত হবে, ডাউন স্ট্রিমের ভেলোসিটি হবে 3x কিমি/আওয়ার। তার স্পিড বেশি হবে না, 3 গুণ বেশি সময় নিচ্ছে, টাইম রেশিও যা হবে ভেলোসিটি রেশিও চেঞ্জ হয়ে যায়, তো x হলে এটা 3x হয়ে যাবে। তো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন এখানে কি দেওয়া রয়েছে দেখো তো, ক্যান রো 18 কিমি/আওয়ার ইন স্টিল ওয়াটার, মানে ভেলোসিটি অফ বোট দেওয়া রয়েছে, যেটাকে আমরা ভেলোসিটি অফ বোটকে আমরা ভেলোসিটি অফ স্ট্রিম ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম ডিভাইডেড বাই 2 এটা দিয়ে ডিনোট করি না। তো এখানে 18 ইকুয়াল টু ডাউন স্ট্রিমের ভ্যালু 3x প্লাস এক্স ডিভাইডেড বাই 2 দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু খুব ইজিলি পেয়ে যেতে পারছি 36 ডিভাইডেড বাই 4 দ্যাট ইজ ইকুয়াল টু 9। তো এক্স এর ভ্যালু যদি পেয়েই যায় তাহলে আপস্ট্রিম ডাউন স্ট্রিম, এখানে দ্য রেট অফ দ্য স্ট্রিম মানে ভেলোসিটি অফ স্ট্রিমের, সো ভেলোসিটি অফ স্ট্রিমের ভ্যালু কত হয়ে যাবে, দেখো ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2 থাকে। তো ডাউন স্ট্রিমের ভ্যালু কত হয়ে যাচ্ছে 3x মাইনাস এক্স, মানে আলটিমেট 2x/2, সেখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এক্স পেয়ে গেলাম। তো ভেলোসিটি অফ স্ট্রিমের ভ্যালু কিন্তু 9 কিমি/আওয়ার, এক্স এর ভ্যালুটাই পেয়ে গেলাম। তো ভেলোসিটি অফ স্ট্রিমের ভ্যালু 9 কিমি/আওয়ার। তার আগের লাইনে আমরা করে নিয়েছি আগের পেজে ভেলোসিটি অফ বোট 22 কিলোমিটার/আওয়ার, মানে কোয়ান্টিটি 1-এ 22 আর কোয়ান্টিটি 2-তে ভেলোসিটি অফ বোট 9, এই দুটো আসছে। এখন কম্পেয়ার করলে তুমি কি বলে দিতে পারবে, 1টা বেশি 2টা কম। আই রিপিট, 1টা বেশি 2টা কম, তাই জন্য অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এখন এত কিছুর পরেও তোমরা এখন ভাবনা চিন্তা করতেই পারো যে স্যার এটা এতটা ক্যালকুলেশন করতে হবে, তো সেক্ষেত্রে তোমরা কি করবে, এতটাই ক্যালকুলেশন, ইয়েস 2 কিমি/আওয়ার ইন দ্য স্ট্রিম রানিং 2 কিমি/আওয়ার আর 18 কিমি/আওয়ার, তাই তো? ওকে, ঠিক আছে, হ্যাঁ তোমাকে একটু ক্যালকুলেশনগুলো করতে হচ্ছে। দেখো নেক্সট ওয়ান, পরবর্তী কোশ্চেনে আমরা চলে গেলাম। যদি কারো কোনো ডাউট বা কোয়ারিজ থাকে অবশ্যই বলবে। নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার আমাদের যদি বলি এটা 5, কোশ্চেন নাম্বার 5। ওকে, কি বলা হয়েছে, দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গুলার বক্স ইজ 60 সেন্টিমিটার and the length of the rectangular box is twice the breadth of the box.
when we reduce the size of the rectangular box by 5 centimeter from all sides, find the percentage change in the area of the box. Quick solve this question. দেখো নেক্সট কোশ্চেন খুব ইজি একটা কোশ্চেন দেওয়া রয়েছে মেনসুরেশন 2D পার্টের। এটা একটা রেক্ট্যাঙ্গুলার বক্স যার পেরিমিটার দেওয়া রয়েছে 60। আচ্ছা পেরিমিটার 60 মানে কত হবে? লেন্থ প্লাস ব্রেথ কত হয়ে যাবে? 30, এটুকু আমরা জানি। এখন লেন্থ আর ব্রেথ কোনটার কত টাইমস বলেছে? একটা 2 টাইমস বলে দিয়েছে, মানে এটা যদি 2x হয় এটা x হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 30, আলটিমেট x ইকুয়াল টু 10 হয়ে গেল। মানে ব্রেথ যদি 10 হয় তাহলে লেন্থ কত হয়ে যাবে? 2x মানে 20। তাহলে এটার এরিয়া আমরা অলরেডি পেয়ে গেলাম, এরিয়া equal to 10 into 20, that is equal to 200 সেন্টিমিটার স্কোয়ার। কিন্তু এখন বলা হয়েছে এর ভেতরে প্রত্যেকটা ভেতর দিয়ে 5 মিটারের একটা কি রিডিউস করানো হচ্ছে। 5 মিটার না, 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার কমিয়ে দিলে তাহলে এটা 15 হয়ে যাবে, তাই তো? কি বলেছে? সরি একটু দেখে নিই। 5 সেন্টিমিটার চারদিক থেকেই, মানে ওভারঅল প্রত্যেকটা দিক থেকে যদি 5 সেন্টিমিটার করে কমিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের লেন্থ কত হয়ে যাবে? 20 থেকে 10 কমে গিয়ে রয়ে গেল 10। আর ব্রেথ যদি হয়, এটা নিয়েই আমি চিন্তা করছিলাম যে স্যার 5 সেন্টিমিটার করে যদি কমিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তো ব্রেথ তো 0 হয়ে যাবে। এই জায়গাতে এসে কোশ্চেনটা কনফিউশনে তৈরি করছে যে এইখানে আমরা কোথাও না কোথাও ভুল হয়ে যাচ্ছে, কোশ্চেনটাতে ভুল দেওয়া রয়েছে, এই না যে কনসেপ্টে কোথাও ভুল দেওয়া হচ্ছে। তো এখন আমি কোশ্চেনটাকে খুব ম্যানিপুলেট করছি, যে আমার মতো করে কোশ্চেনটাকে সাজিয়ে নিচ্ছি, যে ওরা যে সেন্সে দিতে চেয়েছিল আমি সেই সেন্সে দিচ্ছি। সেন্স তো এটাই হওয়া উচিত, কিন্তু ওদের যেহেতু আনসার দেখে আমার যেটা মনে হচ্ছে যে উই রিডিউস দ্য সাইজ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার বক্স বাই 5 সেন্টিমিটার ফ্রম অল সাইড, মানে ওরা এইরকম মিনিং করতে চাইছে যে লেন্থের দিক থেকে আমরা 5 সেন্টিমিটার কমিয়ে দেবো, রিডিউস করিয়ে দেবো, আর ব্রেথের দিক থেকে আমরা 5 সেন্টিমিটার রিডিউস করিয়ে দেবো। তাহলে যে ঘটনাটা ঘটবে এই রকম বক্সটা তৈরি হয়ে যাবে। তো এখন নিউ লেন্থ ইকুয়াল টু 20 মাইনাস 5, দ্যাট ইজ ইকুয়াল টু 15, এবং নিউ ব্রেথ দ্যাট ইজ ইকুয়াল টু 10 মাইনাস 5, দ্যাট ইজ ইকুয়াল টু 5। তাহলে এরিয়া কত হয়ে যাবে? এরিয়া হয়ে যাবে 15 ইন্টু 5, দ্যাট ইজ ইকুয়াল টু 75। তাহলে এরিয়া চেঞ্জ কতটা হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো 200 ছিল, সেখান থেকে 75, তাহলে চেঞ্জ হয়েছে কত? 125। কতর মধ্যে? আউট অফ 200, 100-এর মধ্যে কত হবে তাহলে? 62.5%। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, অ্যান্ড অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। এখন এই কনসেপ্টটা কেন আসলো, অর্থাৎ কনসেপ্ট না, মাথার মধ্যে এই ঘটনাটা কেন আসলো যে এখানে ভুল দেওয়া রয়েছে, মানে ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ারভাবে থাকছে না? এটার অনেক কারণ রয়েছে। কারণ আমাদের ব্রেনের মধ্যে অনেক আগে থেকেই ঢোকানো হয়েছে বা ঢোকানো রয়েছে যে একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ডের মধ্যে একটা ভেতরে যেই রিডিউস করা মানেই আমাদের মাথার মধ্যে কনসেপ্ট চলে এসছে চারদিকে একটা রাস্তা দিয়ে দিচ্ছি। কারণ আমাদের রোডের ইস্যু দিয়ে আমরা বিভিন্ন রকম কোশ্চেন সলভ করিয়েছি। তো ব্রেন আমাদেরকে এই ম্যাথ করতে করতে সেই রকম রেসপন্সগুলোই করে যে যেটা আমার আগে থেকে দেয়া রয়েছে, ব্রেনে ঢোকানো রয়েছে। কিন্তু আমি একদম যেন একদম এক্সাম দেওয়ার মতো করে, এই কোশ্চেন আমার সামনেও প্রথম, তো সেখানে তাই জন্য একই ভুল আমিও করছি যে এটাই হচ্ছে 5, 5, 10 কমার কথা। তখন মাথার মধ্যে আসছে না, এখানে ল্যাঙ্গুয়েজটা আবার সেকেন্ড বার পর এখানে ক্লিয়ার বলছে যে অন্যভাবে যে রিডিউস করা হচ্ছে প্রত্যেকটা সাইজ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার বক্স, মানে ফ্রম 5 সেন্টিমিটার অফ অল সাইড মানে কি? লেন্থের দিক থেকে 5 সেন্টিমিটার করা হয়, ব্রেথের দিক থেকে 5 সেন্টিমিটার, ব্যাস এটুকুই ক্লিয়ার, একদম ছোট্ট করে মিনিং, এর থেকে কঠিন করে কোনো মিনিং না। যখনই তুমি এটা ভাবা শুরু করবে তখন তোমার আনসার চলে আসবে 62.5%। এখন যদি আমি আবার পুনরায় বলি যে কোশ্চেনটাতে কোনো ভুল নেই, একদম 100% কারেক্ট, কারণ আমাদের চিন্তা ভাবনা ক্যাচ করাটা ভুল হয়ে যাচ্ছে। তো নাম্বার 3 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন নাম্বার 6।
তো এটার আনসার আমরা কি দিতে পারি বা কি কি হতে পারে। বলছে এ ডিলার সোল্ড এ প্রোডাক্ট টু কাস্টমার অ্যাট 40% discount and the another piece of the same product 60% discount. Mark price of the product was the percent of the cost price of the product. Okay, and if he earned 10% profit on the whole transaction, then তো এখানে আমাদেরকে আলটিমেট কোশ্চেনটা জানতে চেয়েছে, কোশ্চেনটা জানতে চেয়েছে দ্য মার্ক প্রাইস প্রোডাক্ট ওয়াজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য কস্ট প্রাইস। আচ্ছা, মার্ক প্রাইসটা কতটা আপ করে রাখা হয়েছিল সেটাই জানতে চাওয়া হয়েছে। তো কোশ্চেনটা আমি আবার রিপিট করে পড়ছি। ধরে নাও কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস। ওকে, তো এখানে বলে দেওয়া রয়েছে একজন একটা ডিসকাউন্ট দিচ্ছে। কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে? যে জিনিসটা, যে প্রোডাক্টটা সেল করছে সেখানে 40% ডিসকাউন্ট দিয়ে 60 রুপিসে সেল করে, এবং অ্যানাদার পিস অফ দ্য সেম প্রোডাক্ট, মানে এখানে মার্ক প্রাইসটা এটারও 100 ধরবে এবং সেটা 60% ডিসকাউন্ট দিয়ে 40 রুপিসে সেল করে দিল। এখন এখান থেকে চলে আসো, সে 200 টাকার জিনিসটা, আলটিমেট 200 টাকার জিনিসটা 100 টাকায় বিক্রি করছে। 200 টাকার জিনিসটা 100 টাকায় বিক্রি করছে। এইবারে আসো, আমাকে এখানে বলেছে সে ওভারঅল 10% দ্য কস্ট প্রাইস অফ দ্য প্রোডাক্ট হি আর্ন 10% প্রফিট হোল ট্রানজ্যাকশন, মানে যে জিনিসটার দাম 100 টাকা সে বিক্রি করবে 110 টাকায়। এই ঘটনাটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো আলটিমেট আমি এত বড় বড় ডেটা না নিয়ে একটু ছোট ছোট ডেটা নিতে চাইছি, মানে এটার মতো করে রেশিও ভ্যালু নিলে আমি বলতেই পারি যে এটা স্যার 1:2 রেশিওতে রয়েছে সেলিং প্রাইস আর মার্ক প্রাইস, আর এখানে যদি রেশিও বলি 10:11 রয়েছে। তো আমি ওভারঅল এখন সেলিং প্রাইস তো দুটোর ক্ষেত্রে সেম হওয়া উচিত, এই তো না যে আলাদা আলাদা হয়ে যাওয়া উচিত সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস সেম করার জন্য এটা 11 দিয়ে এটাও 11 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে আমাদের এটা যে জিনিসটার কস্ট প্রাইস 10 রুপিস সেটা সেলিং প্রাইস 11 রুপিস এবং মার্ক প্রাইস হয়ে যাচ্ছে 22 রুপিস। তাহলে সে কতটা মার্ক আপ করলো? মার্ক আপ করছে 12 রুপিস। কত টাকার ওপরে? 10 রুপিসের ওপরে। তাহলে 100 রুপিসের ওপরে কত করবে? তুমি বলে দেবে। আচ্ছা, এখানে জানতে চেয়েছে মার্ক প্রাইস অফ দ্য প্রোডাক্ট ওয়াজ হোয়াট পার্সেন্টেজ, সরি কতটা মার্ক আপ না, কতটা মার্ক প্রাইস ইনক্রিজ করেছে সেটা না জেনে বলছে কতটা মার্ক প্রাইস করেছে আপে। তাহলে এটা 22ই হবে, 10-এর মধ্যে 22, তাহলে 100-এর মধ্যে কত হবে? কত হবে? 220%। 220% ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। মানে যে জিনিসটার দাম 100 টাকা সেটা মার্ক প্রাইস নোট করবে কত? 220 টাকা। এই হয়ে গেল গল্প। ওকে, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। একদম সিম্পল ভাবে ম্যাথটা করবে, কোনো রকম কঠিন বা কোনো রকম বিভিন্ন ভাবে জটিলতা দিয়ে ভাবনা চিন্তা করবে না। ওকে, ছোট করে আমি একটু বলে দিচ্ছি। দেখো, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস 10:11 দেওয়া রয়েছে। আর একটা আমরা ক্যালকুলেশন করে বার করলাম, সেলিং প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও দেওয়া রয়েছে 1:2। এখন অনেকেই বলতে পারো যে স্যার এটা তো আপনি দুটো আর্টিকেলের জন্য করেছেন, একটা তো না। ভাই, দুটো আর্টিকেলের জন্যও যা রেশিও হবে, একটা আর্টিকেলের জন্যও তাই রেশিওতেই থাকবে, আর 100টা বা 1,00,000টা যদি আর্টিকেল নাও তাতেও সেই রেশিওতেই থাকবে সেলিং প্রাইস আর মার্ক প্রাইস। কারণ যদি সেলিং প্রাইস 1 আর 2 হয়, এখন 5টা আর্টিকেলের জন্য তো *5 হবে না, তো এখন রেশিও ভ্যালু তো সেই, তো এটা ক্যান্সেল হয়ে যাবে। আলটিমেট এটাই রেশিও ভ্যালু। এখন ছোটবেলায় মানে আমরা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেই শুরুতেই রেশিও প্রপোর্শন চ্যাপ্টারেই শিখেছি A:B 10:11 আর B:C 1:2 হলে আমরা কি করতাম? এই বি এর ভ্যালুটা বা সেলিং প্রাইসের ভ্যালুটা সেম করার জন্য এটা 11 দিয়ে আর এটা 1 দিয়ে মাল্টিপল করতাম। তাহলে কস্ট প্রাইস, সেলিং প্রাইস এবং মার্ক প্রাইসের রেশিও হয়ে যেত 10:11:22। এখন কস্ট প্রাইসের থেকে মার্ক প্রাইস কত গুণ বড়, বেশি, কত পার্সেন্ট বেশি? বলবে স্যার 22/10 × 100, দ্যাট ইজ ইকুয়াল টু 220% বেশি নোট করা রয়েছে। কত পার্সেন্ট বেশি? না, কথাটা বারবার আমি ভুল বলছি, কস্ট প্রাইসের থেকে মার্ক প্রাইস কত পার্সেন্ট। ওকে, মার্ক প্রাইস কস্ট প্রাইসের কত পার্সেন্ট, এটা বলা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ হবে। মার্ক প্রাইসটা কস্ট প্রাইসের কত পার্সেন্ট। ওকে, তো কস্ট প্রাইসের কত পার্সেন্ট? 220%, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? দেখো, নেক্সট ওয়ান,
বলা হয়েছে মোহিত ক্যান গো অন দ্য মোটর বোট at the speed of 15 kilometer per hour in still water to certain upstream point and come back to the starting point in the river which flow at the speed of 5 kilometer per hour. Find the average speed of the motorboat for the whole journey. ওকে, অ্যাভারেজ স্পিড মানে মোটর বোটের জার্নিটা স্পিডটা কত সেটাই তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো চলো কুইক সলভ দিস কোশ্চেন। কি কি দেয়া রয়েছে? ভেলোসিটি অফ বোট দেয়া রয়েছে কত? তোমার দেয়া রয়েছে 15 বোধ হয়, হ্যাঁ 15 কিলোমিটার পার আওয়ার। ওকে, 15 কিলোমিটার পার আওয়ার। আর ভেলোসিটি অফ স্ট্রিম কত দেওয়া রয়েছে দেখো তো, 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত? তুমি বলবে 15 প্লাস 5 দ্যাট ইজ ইকুয়াল টু 20 কিলোমিটার পার আওয়ার। আর আপ স্ট্রিমের স্পিড কত বলবে? আপ স্ট্রিমের স্পিড বলবে যে সাপোজ 15 মাইনাস 5 দ্যাট ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার পার আওয়ার। এখন সে এক জায়গা থেকে আপস্ট্রিমে গেল, আবার সেখান থেকে ফিরে আসলো, এটার অ্যাভারেজ স্পিড কত হবে সেটা জানতে চেয়েছি। তার জন্য আমরা কিভাবে সলভ করতে পারি? স্পিড টাইম ডিস্ট্যান্সে এটার ভ্যালু 20 দেওয়া রয়েছে, টাইম কতটা কিন্তু কিচ্ছু দেয়া নেই, ডিস্ট্যান্সও দেয়া নেই, এবং আপস্ট্রিমে 10 কিমি পার আওয়ার দেওয়া রয়েছে, টাইম দেয়া নেই, ডিস্ট্যান্সও দেয়া নেই। এখন এখানে অ্যাভারেজ স্পিডটা জানতে চাওয়া হয়েছে। দেখো ডিস্ট্যান্সটা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা ডিস্ট্যান্সটা আমাদের ইচ্ছা মতো যা খুশি ধরে নিতে পারি। এখন ইচ্ছা মতো যা খুশি মানে 10 আর 20 দিয়েই ডিভাইড করা যাবে এরকম সংখ্যাই ধরতে হবে। তাহলে আমি যদি 20 ধরি তাহলে যাওয়ার সময় তার সময় লেগেছে 1 ঘন্টা এবং আসার সময় সময় লাগছে 2 ঘন্টা, তাহলে টোটাল সময় লাগছে 3 ঘন্টা যদি বলি, এবং 40 কিলোমিটার যদি রাস্তা যায় তাহলে তার অ্যাভারেজ স্পিড হয়ে যাবে 40/3 কিমি পার আওয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু, এটার যদি ভ্যালু বলো 13 হোল 1/3 কিমি পার আওয়ার। দেখো এতটাই ইজিভাবে ম্যাথমেটিক্সটা সলভ করতে পারবে, এবং অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সব থেকে সোজা কোশ্চেন ছিল, কোনো কঠিন ছিল না। তো পরবর্তী কোশ্চেনে চলে গেলাম, কোশ্চেন নাম্বার 8। এবং এই কোশ্চেনটা করে দেওয়ার মতো না, এটা শুধুমাত্র আমি দেখব যে সবার প্রথম কে কমেন্ট সেকশনে কমেন্ট করেছে। দেখো আমরা ছোট্ট ছোট্ট পার্টি ক্যালকুলেট করে নিচ্ছি। যেমন এটা 100-এর মধ্যে যদি 45 হয়, জাস্ট আমার চিন্তা ভাবনাটা তোমরা ফলো আপ করো। এটা আমার ক্যালকুলেশন যেভাবে আমি আমার সুবিধা হয় আমি সেভাবেই করতে পারি। এটা 100-এর মধ্যে যদি 45 হয়, 200-এর মধ্যে কত হবে? জাস্ট ব্রেন ধরে রাখছে 90। এখন 200-এর কত টাইমস? এটা 200-এর 4 টাইমস, তার মানে এটাও 4 টাইমস হয়ে যাবে, 4 9 36। মানে এই ডেটাটার আনসার হয়ে যাবে 3600। এটার ক্যালকুলেশন কিন্তু আমি একদম সঠিক নোট করি। এরপর 30% অফ 5, 30% মানে 100-এর জন্য যদি 30 হয় তাহলে 500-এর জন্য কত হবে? 150। তো একটা জিরো বসে যাবে, এটার ভ্যালু কত হয়ে যাবে? 1500। এইবারে আসো যে এইটার ভ্যালু কত হবে সেটা বলার জন্য, যদি এটা এক্স হয়, এক্স ডিভাইডেড বাই 100, এটাই তো পার্সেন্টেজ অফ 4000, দ্যাট ইজ ইকুয়াল টু 6350 মাইনাস অফ, তো 5100। তো এক্ষেত্রে আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি, দেখো এক্সের ভ্যালু পেয়ে যাচ্ছি 6350 থেকে 5100 যদি মাইনাস করে দিই তাহলে কত পাচ্ছি? আলটিমেট 1250 ডিভাইডেড বাই 40। তো এটার ভ্যালু পেয়ে যাচ্ছি 31.25, 31.25। ওকে, দেখো তো এতটাই ইজি এবং সহজভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, এবং সেখানে বলেই দিচ্ছি নান অফ দিস দ্য কারেক্ট আনসার। কিন্তু কত আনসার কত হবে সেটাও আমরা খুব সহজে সিম্পল ক্যালকুলেশনেই বলতে পারি। তো পরবর্তী কোশ্চেনে আমরা চলে গেলাম, কোশ্চেন নাম্বার 9। ওকে, তো কুইক সলভ দিস কোশ্চেন। খুব ভালো একটা কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 9 সলভ করো। ওকে, তো কি বলছে কোশ্চেনটাতে একটু পড়ে দিই তোমাদেরকে, যে 1/6 of cistern is filled by the pipe at the rate of 6 liter per hour. Okay, I repeat, 1/6 of the cistern is filled by the pipe the rate of 6 liter per hour. 6 by
4/6 of the cistern is filled by pipe at the rate of 8 liter per hour and the rest of the rate 4 liter per hour. Then find the average rate of the pipe at which tank will completely get filled. ওকে, মানেটা কি? মানে তার একদম এখানে নোট করে দিচ্ছি, নোটটা দেখতে থাকো। বলা হয়েছে এখানে 1/6 পার্ট ফিল করছে 6 লিটার পার আওয়ার এই স্পিডে, 4/6 পার্ট ফিল করছে 8 লিটার পার আওয়ারে, আর রিমেনিং তাহলে কত হয়ে যাচ্ছে দেখো তো, এখানে 1/6 4/6 মানে হয়ে গেল 1 আর এই দুটোকে যোগ করলে 5/6, তাহলে বাকি থাকছে কত, আর 1/6 পার্ট। তো এই 1/6 পার্ট কতটা স্পিডে করছে, 4 লিটার পার আওয়ার। তো এখন তুমি ক্যালকুলেট করে বলতেই পারো যে পুরো সিস্টেমটা ভর্তি হতে তার কত ঘন্টা সময় লেগেছে, পুরো সিস্টেমটা ভর্তি হতে কত ঘন্টা সময় লেগেছে সেটা তোমরা ক্যালকুলেট করে নিতে পারো। এবারে বলা হচ্ছে এই পুরো টাঙ্কটাই ভর্তি করব, ওই সময়েই ভর্তি করব, কিন্তু একই রকম জলের স্পিড রাখবো, ফ্লো অফ রেট অফ দ্য পাইপ মানে ফ্লো অফ দ্য পাইপ ওয়াটারের একই সেম রাখবো, সেই ভ্যালুটা কত, এটাকেই বলা হয় অ্যাভারেজ। দেখো অ্যাভারেজের কনসেপ্টটা আমরা স্পিড টাইম ডিস্টেন্সে একরকমভাবে পেয়েছিলাম, এখানে আবার একরকমভাবে পাচ্ছি। তো এই জায়গায় তোমরা সলভ করতে শুরু করো কোশ্চেনের এবং কমেন্ট করে আনসারটা দাও। এই কোশ্চেনটা শুরু করার সময় তোমাকে একটা ট্রিক্স, যেমন আমরা পাইপ অ্যান্ড সিস্টেম চ্যাপ্টারে আমরা শিখিয়েছিলাম তোমাকে যে ভলিউমটা তুমি তোমার ইচ্ছা মতো যা খুশি ধরে নেবে, শুধু না তোমাকে খেয়াল রাখতে হবে যে যেন যে সংখ্যাটা ধরবে যেন এই এই সমস্ত এগুলো দিয়েও ডিভাইড করা যায়। তো এখন আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা এই যে যেহেতু 1/6 পার্ট ভর্তি করছে একটা স্পিডে, এটা একটা স্পিডে, তো আমি প্রত্যেকটা পাইপ আলাদা আলাদা একটা ধরে নিচ্ছি ABC। ওকে, এখন যদি এই রকম হতো যে টোটাল জলের টাঙ্কটা আমি ইচ্ছে করেই কত ধরে নেবো দেখে নিচ্ছি, যে ধরে নাও 6 লিটারও ধরতে পারো, সেক্ষেত্রে না পয়েন্টে চলে আসবে। তো 6 লিটার দিয়েই আমি বলছি তোমাদেরকে, তারপর আমি আসছি আবার। যদি 6 লিটারের হতো তাহলে 6 লিটার প্রতি ঘন্টায় ভর্তি করতে পারে, 6 লিটার প্রতি ঘন্টায় ভর্তি করতে পারছে। 6 লিটার মানে 1 লিটার ভর্তি করতে তাহলে তার কত সময় লাগবে, তুমি বলবে 1/6 ঘন্টা। এই যে এই 1/6 ঘন্টা, এই ক্যালকুলেশনগুলো তোমাকে নিচে ফ্র্যাকশানে চলে আসবে, বুঝতেই পারছো। এবারে তুমি এটাকে অ্যাভয়েড করে তুমি নর্মাল ভ্যালুতেও আনতে পারতে, সেক্ষেত্রে এটার এলসিএম ভ্যালু নিতে হতো। কিন্তু আমি আবার বলছি এলসিএম এর আগে বেসিক কনসেপ্টটা দেখো, নইলে এলসিএম নিলে তোমার মনে হতে পারে যে স্যার কি হচ্ছে বুঝতে পারছি। তো এখন যদি 8 লিটার পার আওয়ারে যেত তাহলে সে কত লিটার ভর্তি করতো, 6 লিটারের 4/6 অংশ মানে কত, 6 লিটারের 4/6 অংশ মানে কত, 4 লিটার। তো 4 লিটার ভর্তি করতে তার কত সময় লাগবে, 8 লিটার ভর্তি করতে যদি তার 1 ঘন্টা সময় লাগে, তাহলে 4 লিটার ভর্তি করতে তার কত সময় লাগবে, আধ ঘন্টা বা 30 মিনিটস। এরপর চলে যাও যে 4 লিটার পার আওয়ার এই স্পিডে 1/6 অংশ মানে কত, 1 লিটার, এটা ভর্তি করতে কত সময় লাগবে, 1/4 ঘন্টা। তো টোটাল তার সময় কত হয়ে গেল, 1/6 প্লাস 1/2 প্লাস 1/4, দ্যাট ইজ ইকুয়াল টু, তুমি 12 যদি বলো তাহলে 2 প্লাস কত হচ্ছে 6 প্লাস 3, তাহলে আলটিমেট 11/12 আওয়ার। এবারে তোমার কাজ কি, ওকে আমি আবার তোমাদেরকে একটু রিপিট করে দিচ্ছি যে কোশ্চেনটা আলটিমেট কি করলাম এখনো পর্যন্ত, তারপরে বাকি পার্টটা নিয়ে আমি ডিসকাস করছি। কি বলা হচ্ছে, এ 6 লিটার প্রতি ঘন্টায় ভর্তি করছে, কিন্তু কত লিটার ভর্তি করছে, বলছে 1/6 অংশ মানে 6 লিটার, টোটাল ভলিউম যদি 6 লিটার হয়, 6 লিটারের 1/6 অংশ মানে কি 1 লিটার সে জল ভর্তি করবে এই স্পিডে। তো 6 লিটার প্রতি ঘন্টায় 1 লিটার জল ভর্তি করতে তার সময় লাগছে কত, তাহলে 1/6 1 লিটার, 1 ঘন্টায় যদি 6 লিটার ভর্তি করে
তো 1 লিটার ভর্তি করতে 1/6 লাগবে, একদম সিম্পল ক্যালকুলেশন করলাম। সেম জিনিসটা 8 লিটার পার আওয়ারে সে কতটা জল ভর্তি করেছে সেটা বার করছি। সে কতটা করছে, 4/6 পার্ট, মানে 4/6 পার্ট, মানে 6/4/6 মানে কত, 4 লিটার। এই 4 লিটার্সটা আমি এখানে নোট করলাম। তো 1 ঘন্টায় যদি সে 8 লিটার ভর্তি করতে পারে, তাহলে 4 লিটার ভর্তি করতে তার কত সময় লাগবে, বলবে হাফ আওয়ার। সেম জিনিসটাই পরের 1/6 পার্ট 4 লিটার পার আওয়ারে যাচ্ছে। 1/6 পার্ট মানে কি, 6 লিটারের 1/6 মানে কি 1 লিটার। তো 1 লিটার এই ভর্তি করতে সে কোন স্পিডে ভর্তি করছে, 4 লিটার পার আওয়ার। তো 1 ঘন্টায় যদি সে 4 লিটার ভর্তি করে, বা 4 লিটার ভর্তি করতে যদি তার 1 ঘন্টা সময় লাগে, তাহলে 1 লিটার ভর্তি করতে 1/4 ঘন্টা সময় লাগবে। এবং টোটাল সময় লাগবে যদি তুমি অ্যাড করে নাও, তাহলে 11 ডিভাইডেড বাই 12 আওয়ার। 11 ডিভাইডেড বাই 12 আওয়ার। ওকে, এই হয়ে গেল টোটাল সময়। এরপর আমি নেক্সট স্লাইডে চলে গেলাম যে টাইমটা, অ্যাভারেজ স্পিডটা ফাইন্ড আউট করার জন্য। তো তুমি আমাকে বলবে টোটাল ভলিউম 6 লিটার ধরেছিলাম, টাইমটা বলে দেওয়া হচ্ছে 11/6 আওয়ার। তাহলে তার ওয়াটারের রেট অফ ওয়াটার বা কারেন্ট যাই বলো না কেন, রেট অফ ওয়াটার, সেটা কত হবে, 6 লিটার ভর্তি করতে হবে টোটাল 11/6 আওয়ার্সে। দ্যাট ইজ ইকুয়াল টু 36 ডিভাইডেড বাই 11। ওকে, 36 ডিভাইডেড বাই 11। আচ্ছা, আমি কোনো ডেটা কি কোথাও 11/12 আওয়ারে, সরি 11/12, এটা একটু ভুল নোট করলাম। 11/6 নয়, 11/12 আওয়ার। এটাও তাহলে 12 করে দাও। তাহলে আমাদের আলটিমেট ডেটাটা কত চলে আসছে দেখো, 6 ডিভাইডেড বাই 11/12 মানে 72 ডিভাইডেড বাই 11, সবার রং বাহাত্তর 11। তো আমাদের আনসার কত আসবে, এটা ডিভিশন করলে 6.54 লিটার পার আওয়ার। তো 1 ঘন্টায় 6.54 লিটার পার আওয়ারে পুরো ভর্তি করলেই 6.54 কোথায় রয়েছে, অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। তো এটা এই প্রসেস সলভ করতে হবে। কেউ যদি এখন বলে দেয় যে স্যার অ্যাভারেজ স্পিড 3 থেকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, সেটা কিন্তু কখনোই না। এখানে টাইমটা ফাইন্ড আউট করতে হবে, তার রেসপেক্টে ফাইন্ড আউট করতে হবে। খুব খুব একটা ভালো কোশ্চেন ছিল। তো যদি কারো কোনো এরপরেও ডাউট থাকে অবশ্যই বলতে পারো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে, এটা আমরা শুরুতেই একটা কোশ্চেন, এই ধরনের কোশ্চেন করেছিলাম আজকের ক্লাসের শুরুতেই। তো আমি চাইবো এটা তোমরা প্রত্যেকে নিজে কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দাও, এবং এটা আমাদের লাস্ট কোশ্চেন আজকের। তো কুইক আনসার দাও তোমরা। তো এখানে 3x² মাইনাস 11x মাইনাস 4 ইকুয়াল টু 0, এটা আমি একদম শর্টকাট মেথডে করার চেষ্টা করছি যে এক্সের ভ্যালু কত হবে। এক্সের ভ্যালু কত হবে বলার জন্য এটা তুমি দেখে নাও, 3 4 12, 3 4 12 মানে সেটাকে কিভাবে, -12 প্লাস 1, এই তো, তবেই না -11 পাবে। এরপর তোমার যেটা কাজ হবে, এই এ ভ্যালু দিয়ে ডিভাইড করে দাও, এটাকেও এ ভ্যালু দিয়ে ডিভাইড করো, এটাকেও এ ভ্যালু দিয়ে ডিভাইড। এখন নাও ভ্যালু অফ এক্স, এক্সের ভ্যালু তাহলে কত হবে, এটা যেটা রয়েছে তার সিম্বলটাকে চেঞ্জ করে দাও। এটার সিম্বলটাকে চেঞ্জ করলে কি হবে, এটা -4 আছে তার মানে 4 হবে, অথবা কি হতে পারে, -1/3, যেটা থাকবে সেটাকে চেঞ্জ করবে। হয়ে গেল এক্সের ভ্যালু। এরপর নাম্বার 2 কোয়াড্রিক ইকুয়েশান, সব একদম শর্টকাট মেথডে কীভাবে আমরা সলভ করছি সেটা আমরা বলব। দেখো 348, এই 48 বা 48কে আমরা কিভাবে ব্রেক করব যাতে করে 8 পেতে পারি। তাহলে কিভাবে পেতে পারি, দেখো আমরা 4 বারং 48 মানে 12 -4, তাহলেই আমরা পেয়ে যাচ্ছি 8। এখন এটাকেও আবার 3 দিয়ে ডিভাইড করে দাও, বোথ অফ কেস 3 দিয়ে। এখন এখানে ওয়াই এর ভ্যালু কত বলতে পারো, দুটো কেস, ওয়াই এর ভ্যালু এটা যেটা আসছে তার মাইনাস সিম্বল নাও, -4 অথবা +4/3। এখন এখানে কম্পেয়ার করো, দেখো কম্পেয়ার বারবার করার দরকার নেই, এটা আমি আর নোট করছি না, ডাইরেক্ট বলছি। এক্স এর ভ্যালু 4 হলে তুমি দেখো এখানের ভ্যালু, ওয়াই এর ভ্যালু কত, -4, তার মানে এক্স গ্রেটার দ্যান ওয়াই, এটা বলতে পারছো। আবার কি বলতে পারছো দেখো তো, এখানে এক্স এর ভ্যালু -1/3 হলে ওয়াই এর ভ্যালু +4/3, তার মানে এক্স এর ভ্যালু তো কমও হয়ে যাচ্ছে, লেস দ্যান ওয়াই, এটাও থাকছে। এক্স গ্রেটার দ্যান ওয়াই, এক্স লেস দ্যান ওয়াই, দুটো কন্ডিশনই যখন এক সঙ্গে থেকে যাচ্ছে, আমরা তখন কি বলেছিলাম, দেয়ার ইজ নো রিলেশন ক্যান বি এস্টাবলিশড।
সেখানে কোনো রিলেশনই ড্র করা যাবে না, বা অপশন 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন তোমরা বলতে পারো অনেকেই যে স্যার এক্স সমান ওয়াই, এটা কি করে হতে পারে, এখানে তো কোথাও এক্স সমান সমান ওয়াই তো আমরা পাচ্ছি না, এখানে -4, এখানে 4, এখানে -3। তো সেটা না, যেখানে রিলেশন নেই, ইফ এক্স ইকুয়াল টু ওয়াই অর বলে দেওয়া রয়েছে, এই অরটা তো বলে দেওয়া রয়েছে, তো এটাতে জোর দাও তোমরা। তো এই অর দিয়ে যেটা থাকবে সেটা থাকলেও তোমরা পুরো 5, কোশ্চেন নাম্বার 5, সরি কোশ্চেন বলছি, অপশন নাম্বার 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আজকে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট 10টা কোশ্চেন। এভরি উইক আমরা 3 দিন করে যে ইম্পর্টেন্ট যে 10টা কোশ্চেন নিয়ে আসবো, সেই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই লাইভ ক্লাসেই সলভ করবে। ওকে, তো যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা বলতে পারো। আদারওয়াইজ থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, গরম প্রচণ্ড হিট হচ্ছে, তো বেশি বেশি করে জল খেও অবশ্যই, এবং তার সঙ্গে বেশি বেশি করে ম্যাথ রিজনিং করো। ওকে, থ্যাংক ইউ। দেখো, তো এই ম্যাথমেটিক্সটা যদি আমরা সলভ করি তো কিভাবে এটা সলভ করতে পারবো দেখে নাও। ওকে, তো কোশ্চেনে কি বলা হয়েছে, বলা হয়েছে টু boats P and Q start towards each other from two places 300 kilometers apart. The speed of the boat P and Q in still water 32 kilometers per hour and 28 kilometers per hour respectively. If P goes downward and Q up the stream, they will meet after how many hours? ওকে, তো এই ক্ষেত্রে আমরা এই কোশ্চেনটা সলভ কিভাবে করব, মানে স্টার্টিংটা কিভাবে করব। দেখো, কোনো কিছু না ভেবেই যদি আমি শুরু করি, স্টার্টিংটা করি, ধরে নাও যে স্ট্রিমের স্পিড, লেট স্পিড অফ স্ট্রিম, স্ট্রিম মানে যেটা স্রোত বা জলের গতিবেগ যেটা বলা হয়, স্রোতের স্ট্রিম কত, ধরে নাও ভি ধরে নেওয়া। তো আমি একদম ডাইরেক্ট অ্যাপ্রোচ যদি নিই, ডাউন স্ট্রিমে ভেলোসিটি তার কত হবে 32, পি যেহেতু ডাউন স্ট্রিমে যাচ্ছে, তাহলে 32 প্লাস ভি হবে ডাউন স্ট্রিমের স্পিড, স্পিড ইন্টু টাইম, এই ডিস্টেন্স, তার মানে পিটা যে ডিস্টেন্স যাবে এই ডিস্টেন্সটা, এবং কিউ যে ডিস্টেন্সটা যাবে সেটা কত, তার স্পিড কত 28 বলে দেওয়া রয়েছে, তাহলে 28 মাইনাস ভি ইন্টু টি, কিউ যাবে এই ডিস্টেন্সটা। এখন এই দুজন মিলে মিট করতে হলে যে ডিস্টেন্সটা তারা কভার করবে সেটা হয়ে গেল 300 কিলোমিটার। তো এখান থেকে যদি একটু খেয়াল করে দেখো, টিটা যদি কমন নিয়ে নাও, এই প্লাস ভি মাইনাস ভি ক্যান্সেল হয়ে গিয়ে 32 প্লাস 28 আলটিমেট হয়ে যায় 60। তো দ্যাট ইজ ইকুয়াল টু 300 অ্যান্ড টি ইকুয়াল টু, সেক্ষেত্রে তুমি পেয়ে যাচ্ছ 5 আওয়ার্স ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন 2 ইজ দ্য কারেক্ট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ম্যাথমেটিক্সটা। পরবর্তী কোশ্চেনটা তোমরা নিজেরা ট্রাই করো অবশ্যই। কোশ্চেন নাম্বার 32, এবং আমাদের এখানে যেটা কোশ্চেন, অ্যাকচুয়ালি কোশ্চেন এটা কোশ্চেন নাম্বার 6, কুইক সলভ দিস কোশ্চেন। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, জাভা পাস্কাল ডস planned to purchase a piece of land of construction. Okay, Java invest rupees 72,000 at the starting, and Pascal and Dosh join him with some investment after 3 and 6 months. Okay, 3 and 6 months. Okay, the profit of divided in the ratio of 2:3:5 at the end of the year. The find the total investment made by the Pascal and the Dosh in the business. তো এই কোশ্চেনটা পার্টনারশিপের কোশ্চেন হলেও বেশ সুন্দর একটা কোশ্চেন, যেখানে তোমাকে বেশ কিছু স্টেপ ফলো করতে হবে। কি, প্রথমজন যে জাভা, সে ইনভেস্ট করেছে 72,000, মানে 72000, এটা 12 মান্থের জন্য। ওকে, এবং এদের রেশিও যে ভ্যালুটা রয়েছে ইস টু যদি আমি বলি, তাহলে কি হবে, পরের জন যদি এক্স টাকা ইনভেস্ট করে, সে কত মাসের জন্য ইনভেস্ট করছে এক্স টাকাটা, সেটা অবশ্যই তুমি বলবে 9 মান্থের জন্য, কারণ সে 3 মাস পর জয়েন করছে। এবং ডস যে, সে যদি ওয়াই টাকা ইনভেস্ট করে, সেক্ষেত্রে সে কতদিন পর জয়েন করছে, 6 মান্থ পর, ইন্টু 6। তো এই যে রেশিও ভ্যালুটা রয়েছে সেটা অবশ্যই 2:3:5, 2:3:5।
এখান থেকে তোমাকে এক্স আর ওয়াই এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো তুমি কি বলতে পারো, নাও তুমি বলতে পারো যে স্যার 72000 ইন্টু 12 ডিভাইডেড বাই 9x ইকুয়াল টু 2/3। তো এখান থেকে এক্স এর ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু আসছে দেখো 3 3 9 আসছে, আর এটা যদি ক্যান্সেলেশন করি 36,000 আসছে, আর এটা আরও 12,000 আসছে। তাহলে আলটিমেট এক্স এর ভ্যালু যেটা আসছে 12 × 12 মানে 144,000, 1,44,000 টাকা, 144,000 এত টাকা এক্স এর ভ্যালু আসছে। ওয়াই এর ভ্যালু ফাইন্ড আউট করার জন্য তুমি কি করবে? সো আবার এগেন তুমি যেটা করবে 72000 ইন্টু 12 ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 6 দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো আমরা দিস ভ্যালু আর দিস ভ্যালু রেশিও নিচ্ছি, মানে এখানেও 2 আর 5 এই রেশিওটাই নেবো, 2 ডিভাইডেড বাই 5। তো এখানে যদি আমি ক্যান্সেলেশন করতে চাই, দেখো 6 12000, তাই তো? তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে? ওয়াই ইকুয়াল টু, বা আরও ক্যান্সেলেশন তোমরা করে দিতেই পারো, দেখো এটা 6 আসছে, ব্যাস। তাহলে আলটিমেট ওয়াই ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ 6 × 72, আর এখানে ইন্টু 5 মানে 3,60,000 টাকা, তাই না? এখন তোমাকে জানতে চাওয়া হয়েছে টোটাল ইনভেস্টমেন্ট কত। টোটাল ইনভেস্টমেন্ট কত হবে? টোটাল এক্স প্লাস ওয়াই যদি করো তাহলে আমরা একবারে 1,00,000 আর 3,00,000, 4,00,000, 4,00,000, 5,00,000, 4। তো এখানে একবারে নোট করে দিলাম 5,04,000, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো আমরা যদি অপশন দেখতে থাকি, অপশনে অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো দেখো কোশ্চেনটা পার্টনারশিপের কোশ্চেন, জাস্ট দুটো স্টেপে। কেউ যদি এই দুটো রেশিও নিয়ে এখন বসে থাকে যে আমি এই দুটো থেকে কোনোভাবে ক্যালকুলেট করব, সেক্ষেত্রে কিন্তু সে কনফিউশনের মধ্যে পড়ে যেতে পারে বা টাইমটা আরও বেশি নিয়ে নিতে পারে। সেজন্য এটা খেয়াল রাখবে, অবশ্যই খেয়াল রাখবে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, কুইক সলভ দিস কোশ্চেন। ওকে, কোশ্চেন নাম্বার 7 দেখো, নেক্সট কোয়েশ্চেন। Karan and Kamal started a business by investing rupees 30,000 and 40,000 respectively. Karan reinvest his profit share of the first year into the business. If the total profit of the first year is rupees 7,000, find the second year ratio of the profit share. ওকে, তো দেখো প্রথম বছর তার প্রফিট হয়েছে টোটাল কত? 7,000। তার মানে তুমি এখানে যদি ম্যাথমেটিক্সটা সলভ করতে চাও, খেয়াল করে দেখো, কারণ আর কামাল কি রেশিওতে টাকা দিয়েছে? 3:4 এই রেশিওতে টাকা দিয়েছে। অর্থাৎ যে টাকাটা লাভ হবে সে টাকাটা দুজনের মধ্যে এই রেশিওতেই ব্রেক হবে। এখন বছরের শেষে লাভ হয়েছে কত টাকা? প্রফিট হয়েছে 7 রুপিস, 7 ইউনিট। তাহলে কারণ কত পাবে? কারণ পাবে 3 রুপিস। এটাকে যদি ব্রেক করা হয় 3 আর 4 এই রেশিওতেই ব্রেক হবে। তাহলে করণ এই টাকাটা সেটা কি করছে? সে রিইনভেস্ট করছে হিজ প্রফিট শেয়ার ফার্স্ট ইয়ার ইনটু দ্য বিজনেস। সে আবার রিইনভেস্ট করা মানে 3 + 3 হয়ে গেল 6 রুপিস। কিন্তু কামাল কিন্তু যা টাকা রেখেছিল সেই টাকাটাই রেখে দিল, তো ইনটু দিস। ওকে, তো এক্ষেত্রে আমার যে রেশিওতে থাকবে, এখানে জানতে চেয়েছে ফাইন্ড দ্য সেকেন্ড ইয়ার রেশিও অফ দ্য প্রফিট শেয়ার। ওকে, আচ্ছা এখানে একটু ভুল হয়ে যাচ্ছে। দেখো আমি এখানে 3টে শূন্য অমিট করেছি, তার মানে এখানে 3টে শূন্য অমিট করলে এটা 7, কিন্তু এখানে 4টে শূন্য অমিট করেছিলাম না, তার মানে এটার অ্যাকচুয়ালি 30 আর 40 এইভাবে। আলটিমেট রেশিও ভ্যালু 3 আর 4, সেটা ঠিক আছে, মানে 7 টাকাটা 3 রুপিস আর 4 রুপিসে হবে। অর্থাৎ এখানে যেটা রেশিও হয়ে যাবে, একজন 30 টাকার সঙ্গে আরও 3 টাকা অ্যাড করলো এবং যার কাছে 40 টাকা ইনভেস্ট ছিল সে 40 টাকাই রাখলো। তার মানে রেশিও ভ্যালুটা কত হয়ে যাবে? 33:40, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন 4 ইজ দ্য কারেক্ট। এখানে যেটা আমি ক্যান্সেল করে নিয়েছিলাম, যেহেতু এক্স্যাক্ট ডেটা নিয়ে করছিলাম না,
এটা যারা এইরকম ডেটা নিয়ে শুরু করবে 30,000 এবং 40,000, তারপর 3:4 এই রেশিওতে যদি হয় 7,000টা হয়ে যাবে 3,000 এবং 4,000। তো এরপর কারণ যে টাকাটা, কারণ পুরো এই টাকাটা ইনভেস্ট করে দিচ্ছে আবার রিইনভেস্ট করছে, তার মানে 33,000 হয়ে গেল, আর এটা 40,000ই রয়ে গেল। তাদের মধ্যে এখন রেশিও কত হয়ে যাচ্ছে? 33 আর 40 বা 33 আর 40। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আদারওয়াইজ যদি 3টে জিরো এখানে বাদ দিই, এখানেও 3টে জিরো বাদ দিতে হবে। তো এর পরবর্তী কোশ্চেনে চলে গেলাম, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 দেখে না। ওকে, if a circle of radius 8 centimeter is cut out from a rectangle whose length is 18 centimeter and breadth is 16 centimeter, then express the area of the circle as a percentage of the area left in the rectangle round off of the nearest 100. So quick solve this question. প্রথমে এই কোশ্চেনটার মানেটা আমি তোমাদেরকে বলি। বলা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল সিট রয়েছে, ধরে নাও কাগজের একটা রেক্ট্যাঙ্গেল সিট রয়েছে যার লেন্থ 18 আর ব্রেথ 16। তাহলে তোমরা এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এটা পেয়ে যাচ্ছ 18 ইন্টু 16 দ্যাট ইজ ইকুয়াল টু 288 ওকে সেন্টিমিটার স্কোয়ার। এখান থেকে একটা সার্কেল কাট আউট করে নেওয়া হচ্ছে যার রেডিয়াস কত? 8 সেন্টিমিটার। তাহলে এরিয়া অফ সার্কেল সেটা কত? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে 22/7 আর স্কোয়ার মানে 8 ইন্টু 8। তো এখানে যদি আমরা ক্যালকুলেট করতে চাই সেক্ষেত্রে দেখো অ্যাপ্রক্সিমেট নিয়ারেস্ট 100 বলে দেওয়া রয়েছে, তাই তো? নিয়ারেস্ট 100 যদি বলো, আচ্ছা এটা 3.14 যদি বসিয়ে দিই ইন্টু 64 যদি করো, তাতেও তোমার ক্যালকুলেশনে কিন্তু আসছে না, কারণ 192 হচ্ছে আর 1464 মানে 1464 যদি বলা হয় তাহলে কত হবে? 8 পয়েন্ট সামথিং হয়ে যাবে, 8.9 নাকি? 8 পয়েন্ট কত আসছে? 9 আসছে। 14 ইন্টু 64, ঠিক আছে 8.9, তাহলে কত আসছে? 200.9। ওকে, 200.9। এরপর আসো তাহলে এই সার্কেলটার কত অংশ নেওয়া হয়েছে যেটা পড়ে রয়েছে, এখন রিমেনিং পার্ট কতটা? রিমেনিং পার্ট বলবে 288 থেকে 200.9 যদি মাইনাস করে দাও তাহলে 88 তো থাকে না, কত? 87.1 থেকে যাচ্ছে, 87.1। ওকে, তো এরপর আমরা কি বলতে পারি কত পার্সেন্টেজ? তাহলে তোমরা পার্সেন্টেজ যদি ক্যালকুলেট করতে চাও তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু তোমরা বলে দেবে 87.1 পার্ট পড়ে রয়েছে, কত অংশ পড়ে রয়েছে বা কত অংশ কাটা হয়েছে। তো সার্কেলের এরিয়া 200, তাহলে 200.9 ডিভাইডেড বাই 87.1 ইন্টু অফ 100। তো এই ক্যালকুলেশনটা তুমি যদি করো তুমি আনসার কত পাবে দেখো। এটা সিম্পল ক্যালকুলেশন যদি করো দ্যাট ইজ ইকুয়াল টু 87 রয়েছে আর 200 রয়েছে, তো তাহলে দেখো আমরা এটা যদি ক্যান্সেলেশন করি, এটা 201 যদি বলো তাহলে 2 পয়েন্ট সামথিং হচ্ছে 200-এর উপরে হবে, 200-এর উপরে হবে কিন্তু 300-এর নিচে হবে। দেখো তো একটু অপশনগুলো আমরা কি বললাম দেখে এটার ক্যালকুলেশন কি আমরা অ্যাপ্রক্সিমেট ইউজ করছি, যে এটা 201 নিচে হচ্ছে 87 ইন্টু 100। তো এটা যদি ক্যান্সেলেশন করো 200-র ওপরে হবে কিন্তু 300-র নিচে হবে, কারণ এটা ক্যান্সেল করলে 2 পয়েন্ট সামথিং, তো 200-র ওপরে 300-র নিচে, তাহলে কত? একটাই অপশন আছে 229%। দেখো অনেক সময় এটা দেখেই মনে হচ্ছে একটু ক্যালকুলেটিভ দিয়েছে, সেই জন্য আমি অপশনগুলো প্যারালাল ফলো করছি না, যে 300 হবে না, 700 হবে না, 1100 হবে না, 900 হবে না, একটাই অপশন রয়েছে 229। আদারওয়াইজ যদি একটু কাছাকাছি অপশনগুলো দেয়া থাকতো সেক্ষেত্রে না এই ক্যালকুলেশনটাও অনেকটা ইজি ক্যালকুলেশন দিত, অ্যাপ্রক্সিমেশন দিত না। অবশ্যই এই জায়গাগুলো খেয়াল রাখবে। পরবর্তী কোশ্চেন নাম্বার 9, এখানে 36
6 না, কোশ্চেন নাম্বার 9, সলভ দিস কোশ্চেন। বলছে এ dishonest shopkeeper use a false weight of 800 gram instead of 1000 gram at the time of selling goods. Also he mark up his good by 40% above of cost price and gives 10% discount of the customer. In this whole process find his overall profit. ঘটনাটা কি করছে সেটা প্রথমে বোঝো। প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের কোশ্চেন। তো এখানে খুব ইজিভাবে তুমি যদি ভাবনা চিন্তা করো, যেভাবে আমরা জেনারেলি ভাবনা চিন্তা করি, যে সে 1000 গ্রাম সেল না করে 100 গ্রাম করছে, তাহলে এখানে কত দেবে? 80 গ্রাম দিয়ে দিচ্ছে ওয়েট। তো কস্ট প্রাইস যদি সে 100 গ্রাম দেয় কস্ট প্রাইস, তাহলে সে অ্যাকচুয়ালি দিচ্ছে 80 টাকার জিনিস, এটুকু তোমরা মাথায় রাখবে। এইবারে আসো, সে মার্ক আপ করছে কত? 40% দাম বাড়িয়ে মার্ক আপ করছে, মানে 100 টাকার ওপরে সে মার্ক প্রাইস কত দিচ্ছে? 40%, মানে 140। কিন্তু আবার সেল করার সময় খুব সুন্দরভাবে বলছে যে আপনার জন্য 10% ডিসকাউন্ট। 10% ডিসকাউন্ট মানে কত? 10% যদি ডিসকাউন্ট দেয় তাহলে -14 রুপিস করে দাও। তো 140 থেকে যদি 14 টাকা মাইনাস করে দাও, 126 টাকা। তো অ্যাকচুয়াল এখন তাহলে ঘটনা কি হচ্ছে? 80 টাকার জিনিসটা সে সেল করছে কত? 126 টাকায়। তাহলে কত টাকা লাভ করছে বলো তো? 46 টাকা লাভ করছে, প্রফিট করছে। 46 আউট অফ 80, তাহলে 100-এর মধ্যে কত? দ্যাট ইজ ইকুয়াল টু 57.5%। দেখেই বোঝা যাচ্ছে দ্যাট ইজ আনসার। অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন এবং আমাদের আজকের লাস্ট কোশ্চেন। ওকে, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। কুইক সলভ দিস কোশ্চেন। বলা হয়েছে দ্য মার্ক প্রাইস অফ ওয়ান বটল অফ কোল্ড ড্রিঙ্কস ইজ রুপিস 140. ওকে, এ সেলসম্যান গিভস 1 dozen বটল ফর ফ্রি and 25% discount on order of 12 dozen bottle. Okay, then what will be the minimum cost price of one bottle so that the salesman does not have any loss? ওকে, তো ঘটনাটা ওভারঅল কি হচ্ছে? আবার এইগুলো প্রফিট অ্যান্ড লস মানে পুরো ঘটনাটা আগে তুমি মাথার মধ্যে নিয়ে আসো যে কি কি সিচুয়েশন তৈরি করছে এরা। দেখো, মার্ক প্রাইস দেওয়া রাখা হচ্ছে 140 রুপিস। ওকে, সে 140 রুপিস জিনিসটা নেবে, মার্ক প্রাইস 140 রুপিস। এখন এই সেলসম্যান গিভ 1 dozen বটল ফর ফ্রি, 25% ডিসকাউন্ট অন অর্ডার 12 dozen বটল। তার মানে সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে? সেলিং প্রাইস যদি তাকে 25% ডিসকাউন্ট দেয়, তাহলে 140 টাকার ওপরে 25% মানে 1/4 কত হবে? দেখো, 100 টাকার ওপরে 25 টাকা আর 40 টাকার ওপরে 10 টাকা, তার মানে আলটিমেট 35 টাকা ছাড় দিচ্ছে। মানে 35 টাকা ছাড় দিচ্ছে মানে সে 105 টাকায় কিনছে জিনিসটা। ক্লিয়ার? এই জায়গাটা মনে রেখো। এরপর বলছে সেলিং প্রাইস অফ 12 ডজন বোতল যদি হয়, হোয়াট উইল বি দ্য মিনিমাম কস্ট প্রাইস অফ দ্য বোতল। এই জায়গাতে এসে তোমার ক্যালকুলেশন শুরু করতে হবে। মিনিমাম কস্ট প্রাইস মানে সে সেলিং প্রাইসেই বিক্রি করবে। ওকে, মিনিমাম কস্ট প্রাইস, কোনো লস হবে না, মানে সেলিং প্রাইসেই বিক্রি করবে। এইবারে এখানে একটা কেস রয়েছে, ফ্রি রয়েছে 12 ডজন, 12 ডজন বোতল কিনলে 1 ডজন ফ্রি, মানে সে 1 ডজন যদি ফ্রি পায়, তাহলে ঘটনাটা কি হবে? তার টোটাল কস্ট প্রাইস আগে ফাইন্ড আউট করো। টোটাল সিপি কত? দেখো, 105 টাকা করে কিনছে, মার্ক প্রাইস অফ ওয়ান বোতল 105 টাকা, প্রতিটা বোতলের দাম 105 টাকা, তাহলে 12টা বোতলের দাম কত? 1 ডজন বোতলের দাম ইন্টু 12। আচ্ছা, 12 ডজন বোতলের দাম কত? ইন্টু 12। কারণ তাকে যদি ফ্রিটা নিতে হয় 12 ডজন কিনতে হবে, তাহলে টোটাল তাকে ইনভেস্ট করতে হয়েছিল 105 ইন্টু 12 ইন্টু 12। এটা আমি ক্যালকুলেট করলাম না, স্টার দিয়ে নোট করে রাখলাম। এরপর সে টোটাল কতগুলো, এই এতগুলো জিনিসের দাম ইনভেস্ট করলেও এখন সে যখন সেল করতে যাবে মিনিমাম প্রাইসে, তখন সে কতগুলো, তার কাছে টোটাল কতগুলো বোতল রয়েছে, টোটাল বোতল কোল্ড ড্রিঙ্কস বা টোটাল বোতল উইথ ফ্রি, সেটা কত? দেখো, 12 ডজন কিনেছে মানে 12 12 144, প্লাস 1 ডজন ফ্রি মানে প্লাস 12। তার মানে তার কাছে টোটাল 12 ইন্টু 12 দিস। ওকে, তো এখানে কত হয়ে যায়? 144
46 মানে 156 বা আরও একভাবে নোট করে রাখি আমি সুবিধার জন্য, 12 × 13, ব্যাস হয়ে গেল। এখন তাহলে মিনিমাম কস্ট প্রাইস, মিনিমাম সিপি কত হবে? তুমি বলবে স্যার যতগুলো কিনেছি টোটাল 12 × 12, এই টোটাল এত টাকার জিনিস কিনেছি আর আমার কাছে রয়েছে টোটাল এটা, তো এক একটার দাম কত হবে ডিভাইড করে দাও। তো তুমি 12 ক্যান্সেল করে দাও, 105, তাই তো? 105কে 13 দিয়ে ভাগ করা যাচ্ছে না, যাই হোক তার মানে 105 টাকার থেকে অনেকটাই কম হবে। তো ক্যালকুলেশান 98 রয়েছে, 86 রয়েছে, না তোমাকে ক্যালকুলেশান করতে হবে, নইলে হবে না। তো 105কে যদি তুমি ডিভাইড করে দাও 13 দিয়ে 13 দিয়ে, তাহলে কত আসবে দেখো, 100 নট 5কে 13 দিয়ে ডিভাইড করলে কত, 8 পয়েন্ট সামথিং আসবে। তো ক্যান্সেলেশন করো, 8.07, ওকে। তো 8×96, 96, আর 7×84, 84। তো 96.84 আসছে কি, ওকে। তো এখানে আমাদের আনসার তাহলে কত হবে, 96.84 এর কাছাকাছি কত রয়েছে, আমি অ্যাপ্রক্সিমেশন ভ্যালু নিয়েছিলাম। তো এখানে তাহলে 96.92 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গিয়েছে? এখানে যেটা করলাম যে এই টাকার সে টোটাল এই টাকাটা পে করেছে, কিন্তু তার কাছে এখন 144টা বোতল টাকার কথা ছিল, কিন্তু সে যেহেতু 1 ডজন ফ্রি পেয়েছে, 12টার সঙ্গে আরও 1 ডজন ফ্রি পেয়েছে, সেটা অ্যাড করে দিলে তোমার কাছে হয়ে গেল 156টা বোতল। তো এক একটা বোতল এখন দাম বিক্রি করবে কত, এই টাকায়। প্রত্যেকটা বোতল যদি সে 96.84 বা 96.92 এই রুপিসে বিক্রি করে, তার কোনো লস হবে না। ইজ ইট ক্লিয়ার? বোঝা গিয়েছে? কোনো ডাউট বা কোনো কোয়ারিজ রয়েছে এখান থেকে? তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, ওকে। আদারওয়াইজ এখান পর্যন্তই আজকে কোশ্চেন ছিল। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো। যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই বলবে, ওকে। আর ওকে, দেখো